আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাকরণের শব্দ ও পদ। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শব্দ পদ নিয়ে, আর শব্দ পদ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেয়া হয়ে গেছে। আজকে পদের যে শ্রেণীবিভাগ আছে ওই শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। যেহেতু এই পদের চ্যাপ্টার মানে পদের এই অধ্যায় অনেক বড় এবং এটা তোমাদের এবারের পরীক্ষায় মানে ফাইনালে অ্যানুয়াল পরীক্ষায় আছে, তাই এটা সম্পর্কে একটা সবিস্তারে স্বচ্ছ ধারণা তোমাদের থাকতে হবে। এর আগেও বলেছি, তোমরা জানোই যে ব্যাকরণের এই যে অধ্যায়, এই যে শব্দ আর পদের অধ্যায়, এটা ছোটোবেলা থেকে তোমরা পড়ে আসছো, প্রত্যেকেরই ধারণা আছে এবং ভালো মতোই ধারণা আছে। তা সত্ত্বেও ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষাতে যেহেতু রয়েছে, আবার আমাদের একবার রিভিশন করিয়ে নিতে হবে এই পর্যন্ত। আর এর আগে পদের যে শ্রেণীবিভাগ ছিল এবং প্রত্যেকটা পদের ভেতরের যে শ্রেণীগুলো ছিল, তো সেগুলো সম্পর্কে তোমরা পড়েছো, কিন্তু হয়তো সবার সেই সমস্ত শ্রেণীগুলোর নাম আর সেগুলোর যে উদাহরণগুলো রয়েছে হয়তো সবার মনে নেই। তাই আরেকবার আমাদেরকে এখানে এক অর্থে নতুন করেই মনে রাখতে হবে, নতুন করেই পড়তে হবে। আর কারোর বইতে হয়তো দেখবে যে কোনো পদের শ্রেণীবিভাগ কোথাও কম আছে তো কোথাও বেশি রয়েছে। একজন লেখকের বইতে কোথাও কম পাবে, কারোর বইতে আবার শ্রেণীবিভাগ একটু বেশি পাবে, তো একটু ওলটপালট থাকতেই পারে। তো মোটামুটি আমরা দেখব যে সাধারণত পদগুলোর ভেতরের যে শ্রেণীবিভাগ আছে, ভাগ আছে, সেগুলো সম্পর্কে মোটামুটি প্রত্যেকটা বইয়ের একটা মিল পাবে। এবার অতিরিক্ত যদি পেয়ে থাকো তাহলে সেটা লিখে রাখতে হবে। পরীক্ষার সময় ওই অতিরিক্ত উদাহরণগুলো থেকে, অতিরিক্ত শ্রেণীবিভাগের থেকে উদাহরণ দিতে পারে, সেটা তোমাদের কাজে লাগবে, সুবিধা হবে যদি অতিরিক্ত ওই শ্রেণীগুলো বা ওই বিভাগের নামগুলো আর উদাহরণগুলো তোমরা মনে রাখতে পারো। তো আমি কি বললাম, ব্যাপারটা বোঝা গেছে? আমাদের প্রত্যেকের কাছে যে জেরক্স আছে ওখানে যে শ্রেণীগুলো রয়েছে মোটামুটি প্রায় সব বইতেই ওই শ্রেণীবিভাগগুলো আছে। অতিরিক্ত যদি থাকে তাহলে সেগুলোকে ওই জেরক্সে হোক বা ব্যাকরণের খাতা যদি বানিয়ে থাকো সেখানে বা ডায়েরিতে লিখে রাখবে। ওখানে নামটা লিখবে, ওর সংজ্ঞাটা লিখবে আর একটা দুটো করে উদাহরণ লিখবে, তাহলেই হবে। আর ব্যাকরণের ক্ষেত্রে মনে রাখার যে সহজ নিয়ম, সেটা সংজ্ঞা থেকে মনে রাখবে না। এর আগেও বলেছিলাম যে সংজ্ঞা থেকে যদি ব্যাকরণের নিয়ম মনে রাখার চেষ্টা করো তাহলে সাধারণত মনে থাকে না, খুব বেশি খাটতে হয়, খুব বেশি সময় দিতে হয়, তাও তোমরা দেখবে হয়তো ভুলেই যাবে। কিন্তু তোমরা সংজ্ঞা মনে না রেখে আগে উদাহরণ মনে রাখবে, নামটা মনে রাখবে, সঙ্গে উদাহরণ মনে রাখবে, তাহলে দেখবে ওই উদাহরণ থেকেই সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, এগুলো কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। তো এর আগে আলোচনা হয়ে গেছে শব্দ আর পদ সম্পর্কে, কিন্তু পদের যে প্রতিটা বিভাগ এবং সেই বিভাগের মধ্যের যে আবার ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সেই অর্থে আলোচনা করিনি। এই প্রত্যেকে জেরক্সটা সামনে রাখবে, আমি ওইগুলো ধরে ধরে আলোচনা করব। এক্ষেত্রে একটা ঘাটতি তো থেকেই যাচ্ছে যে ব্যাকরণ ওই রকমভাবে মুখে বোঝানো, বা তোমরা অনলাইনে রয়েছো মানে ওই দিকে রয়েছো, আমি এই দিকে রয়েছি, তার মানে এইভাবে ব্যাকরণ বোঝানোটা খুব কঠিন। ব্যাকরণ বোঝাতে গেলে এক তো সামনাসামনি দরকার, আর তার সঙ্গে যদি কোনো বোর্ড থাকে, হোয়াইট বোর্ড হোক, ব্ল্যাক বোর্ড হোক, ওই বোর্ড ওয়ার্ক যদি করা যায় তাহলে ব্যাকরণটা খুব তাড়াতাড়ি বুঝে যাওয়া যায়, মনে তোমাদের গেঁথে যাবে। তাই এখন আমি জাস্ট মুখে বলছি, সামনে খাতা তথা জেরক্সটা আছে, তো ওটা দেখেই আপাতত বোঝার চেষ্টা করো। আর আমার মনে হয় না যে খুব বেশি অসুবিধা হবে, যেহেতু তোমাদের এগুলো জানাই আছে। হ্যাঁ, কিছু কিছু উদাহরণ, কিছু কিছু বিভাগ, এগুলো যে এখন যেহেতু নতুন মনে হবে ওগুলোতে একটু প্রবলেম হতে পারে। তো যেগুলো দেখবে আগে পড়ে এসছো, এখন ওইগুলোই কমন পাচ্ছ, ওগুলো তাড়াতাড়ি
মনে রাখবে, বুঝে নেবে, কিন্তু যেগুলো একটু কঠিন মনে হচ্ছে সেগুলোকে আলাদা করে লিখে একটু মুখস্থ করার চেষ্টা করবে। আমি একটু বলে দিই যে পরীক্ষায় সাধারণত কীরকমভাবে আসে। যেহেতু ব্যাকরণের ক্ষেত্রে এমসিকিউ আর এসিকিউর প্রশ্ন থাকে, মানে 5 নম্বরের কোনো ব্রড কোশ্চেন মানে রচনাধর্মী প্রশ্ন থাকে না, তাই এখান থেকে আমাদেরকে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো মুখস্থ করতে হবে। পরীক্ষায় এইভাবে আসবে, ধরো একটা বাক্য দিয়ে দিল, বাক্য দিয়ে বলা হলো যে এখানে বিশেষ্য পদ কোনটি সেটা নির্বাচন করো, এটাও বলতে পারে। আবার হয়তো কোনো পদে দাগ দেয়া থাকলো, বলা হলো যে এই যে পদটি এটা কোন পদ, কোন পদ মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টা পদের নাম লিখলে হবে না, এখানে লিখতে হবে যদি বিশেষ্য পদ হয় তার ভেতরের ভাগ লিখতে হবে, যদি ওটা বিশেষণ হয় তার ভেতরের ভাগগুলো লিখতে হবে। আবার এইভাবে উদাহরণ দিতে বলতে পারে যে একটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও। তখন তোমাদেরকে উদাহরণ দিতে হবে কীভাবে, পদের উদাহরণ দিতে বলেছে তো, কোনো একটা শব্দ লিখে উদাহরণ দিলে চলবে না, কারণ শব্দ আলাদা, পদ আলাদা। তাহলে পদের উদাহরণ দিতে গেলে কিভাবে তোমরা উদাহরণ দেবে বলো তো কেউ একজন? যদি চায় যে বস্তুবাচক বা শ্রেণীবাচক বা জাতিবাচক বা ভাববাচক বিশেষের উদাহরণ দাও, তাহলে তোমরা কিভাবে উদাহরণ দেবে? চাষি মাঠে চাষ করে এভাবে, বা আম জাতীয় ফল, মানে বাক্য লিখবে, বাক্য লিখে যেটা চাইছে তার নিচে দাগ দেবে, দেওয়ার পরে কি করবে, ওই বাক্যের শেষে ব্র্যাকেটে ওই শব্দটা মানে ওই পদটা আবার লিখে দেবে, দিয়ে নিচে ওই পদটা লিখে বলবে এটি হলো বস্তুবাচক বিশেষ্য। যেমন ধরো উদাহরণ দিলে এরকমভাবে যে আমি কলম দিয়ে লিখছি, তো এর মধ্যে বস্তুবাচক বিশেষ্য কোনটা? কলম। কলম। তাহলে কলমের নিচে দাগ দেবে, কলম ওই পদটাকে বাক্যের শেষে ব্র্যাকেটে রাখবে, আবার কলমটাকে নিচে লিখবে। তার মানে আমাদেরকে 3টে নিয়ম মানে পদ্ধতি, নিয়ম ঠিক নয়, পদ্ধতি কিন্তু অনুসরণ করতে হচ্ছে, 3টে পদ্ধতি। প্রথমটা দাগ দিলে, বাক্যের শেষে ব্র্যাকেটে রাখলে, আবার নিচে লিখলে, লিখে কলমের পাশে ড্যাশ দিয়ে লিখলে বস্তুবাচক বিশেষ্য পদ। তো এই 3টে পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে এর ভালো দিকটা কি? এক তো উদাহরণ দিতে বলেছে, বাক্য লিখলে আমি কলম দিয়ে লিখছি কিন্তু তুমি দাগ দিলে না, তাহলে এক্সামিনার কি বুঝবে যে কোনটা এখানে বস্তুবাচক বিশেষ্য? তুমি ইন্ডিকেট করলে না, তাহলে তোমার টোটালটাই কাটা যাবে। তাহলে আমাদের দাগ দেওয়া এই একটা পদ্ধতি, কোনো কারণে দাগ দেওয়াটা মিস চলে গেল, তাহলে ব্র্যাকেটে রেখেছি, তাহলে ব্র্যাকেটে রাখাটাকেই স্যারেরা দিদিমণিরা দেখে নেবে। ব্র্যাকেটেটাও মিস চলে গেল, নিচে লেখা আছে কলম, আবার ড্যাশ দিয়ে লেখা আছে এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তাহলে 3টে পদ্ধতি আমরা লিখে দিয়ে আসবো। কোনো কারণে যদি মাথা থেকে বেরিয়ে যায় ব্র্যাকেটের রাখাটা, তাহলে দাগ দেওয়া আছে, দাগ দেওয়াটাও মাথা থেকে বেরিয়ে গেল, ব্র্যাকেটেরটাও মাথা থেকে বেরিয়ে গেল, তাহলে আবার নিচে লেখা আছে। তাহলে এই 3টে পদ্ধতি, এটা কিন্তু সিলি মিস্টেক, খুব সামান্য ভুল মনে হচ্ছে কিন্তু মাথা থেকে বেরিয়ে গেলে টোটালটাই কেটে দেবে। কি বোঝা গেল ব্যাপারটা? 3টে পদ্ধতি ফলো করবে। এবারে আমি বিশেষ্য পদ নিয়ে আলোচনা করছি। দেখো, এর আগের দিন কি বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ এগুলো কি আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম? নিশ্চয়ই করিনি। করেছি কি? মানে ওইভাবে তো ডিটেলে আলোচনা করিনি, আলাদা আলাদা করে ভাগগুলো নিয়ে। আজকের আলোচনা করে দিচ্ছি, সুবিধা হবে। আর এর পরের সপ্তাহে আমরা এ নিয়ে আলোচনা করব, কি বলে আমাদের যে স্বর্ণবর্ণী চ্যাপ্টারটা বাকি রয়েছে, ওটা অনেক বড় গল্প, তো ওটা কালকের অডিও কিছুটা পাঠিয়ে দেবো, অডিও সাথে ক্লাসে ভিডিও দুটোই আলোচনা হবে, মানে অনলাইনে ওই ভিডিও কনফারেন্সে। আর তোমাদের আরেকটা যেন কি চ্যাপ্টার বাকি ছিল ক্লাস, মানে তোমাদের সিলেবাসে দিয়েছে গার্লসে, চন্দ্রনাথ বাকি আছে আর আমরা বাকি আছে। আমি আমরা কবিতাটা তোমাদেরকে চেষ্টা করতে বলেছিলাম মুখস্থ করার, যদিও বড় তো, কিন্তু একবারে হবে না, আস্তে আস্তে করতে হবে। চেষ্টা করছো পড়া মুখস্থ করা কবিতা? মুখস্থ, হ্যাঁ মুখস্থ করতে থাকো, বারবার করতে থাকো। আর তার মধ্যে দেখবে যে আমরা কবিতায় কিছু শব্দ আছে
যে শব্দের অর্থগুলো একটু দুর্বোধ্য মনে হবে, আর কিছু চরিত্র আছে, কিছু দেখবে পুরাণের চরিত্র আছে, ইতিহাসের চরিত্র আছে। আর সাউন্ডটাকে মিউট করে দাও। তো সেই সমস্ত চরিত্রগুলোর সম্পর্কে আমাদের 4-5 লাইন করে জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় একটা লাইন তুলে দিয়ে তার সম্পর্কে আলোচনা করতে দিল। তো যাই হোক, ওই চরিত্রগুলো সম্পর্কে আর ওই শব্দের অর্থগুলো সম্পর্কে তোমাদের আগে থেকে জানা থাকার দরকার আছে। তো সেটা তোমরা সহায়িকা থেকে পেয়ে যাবে, আর আমি কিছু পারলে ফটো তুলেও পাঠিয়ে দেবো শব্দার্থগুলো, ওগুলো একটু দেখে নিও, তাহলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। আর মুখস্থ করতে পারলে তো খুবই ভালো। এর আগেও বলেছিলাম যে মুখস্থ করাটা নিজেদের জন্য করবে, পরীক্ষার জন্য তো দরকার আছে। তো পরীক্ষার জন্য যদি নাও করো, তাও এত সুন্দর কবিতা আমাদের বাংলাকে নিয়ে, আমাদের বঙ্গভূমিকে নিয়ে, আমাদের বঙ্গজননীকে নিয়ে এত সুন্দর কবিতা, আর সেই সাথে সাথে আমাদের পূর্বপুরুষদের যে কীর্তি, তাদের যে কৃতিত্ব, যেটা আমাদের কাছে গর্বের বিষয়, আমরা তাদেরকে আদর্শ করে এগিয়ে চলেছি। তো এই কবিতার বিষয়, এই কবিতার মধ্যে যে শিক্ষণীয় দিক আছে, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কী বলবো, আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। তো মুখস্থ করো। আর চন্দ্রনাথ, ওটা তো একটা উপন্যাসের অংশ। চন্দ্রনাথ কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে আগুন, আগুন উপন্যাসটা। তো সেই আগুন উপন্যাসের অংশ হচ্ছে চন্দ্রনাথ। চন্দ্রনাথটাও ভালো লাগবে, কারণ চন্দ্রনাথের ভালো লাগার কারণ হচ্ছে চন্দ্রনাথ এই রচনাংশের মধ্যে তোমরা নিজেদেরকে দেখতে পাবে, মানে ছাত্র জীবন নিয়ে। তো তারপরে চন্দ্রনাথের বড় হয়ে ওঠা, তার যে একটা অন্য ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চন্দ্রনাথ এক ধরনের, তার আরও 2 বন্ধু আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য। তো সেটা ভালো লাগবে এই কারণেই, কারণ একটা স্কুলে কত ধরনের মানসিকতার, কত ধরনের স্বভাবের, কত ধরনের চরিত্রের ছাত্রছাত্রী থাকে। তো তোমাদের ভালো লাগার কারণ হচ্ছে স্কুল সংক্রান্ত এবং প্রতিযোগিতা, তারপরে অন্যায়কে মেনে না নেওয়া। তো এগুলো ভালো লাগবে, এগুলো নিজের জন্য ভালো লাগবে, কারণ নিজেকে দেখতে পাবে। তাই চন্দ্রনাথটা পড়ে নেবে আগে, আর আমরা কবিতাটা পারলে মুখস্থ করবে। আর এদিকে তো স্বর্ণপর্ণী চলবে, চেষ্টা করো ফার্স্ট এগোনো। হ্যাঁ, তো বিশেষ্য পদে আসি। বিশেষ্য পদ কাকে বলে? আচ্ছা, বিশেষ্য পদের ইংরেজি কী আগে বলো তো? নাউন। তো নাউন কাকে বলে এটা তো আমাদের সবারই জানা আছে, তাই না? নাউন, নাউন কাকে বলে? যে পদের দ্বারা নাম বোঝায়। তাহলে তোমরা কি করবে না, পদের এই ভাগগুলো এবং তাদের সংজ্ঞাগুলো মনে রাখতে গেলে বাংলায় মনে রাখার চেষ্টা প্রথমে না করে ইংরেজিতে চেঞ্জ করে নেবে। ইংরেজিটা দেখবে খুব তাড়াতাড়ি মনে থাকবে, বাংলা থেকে ইংরেজি কিন্তু আরও অনেক সহজ, অনেক সহজ, মনে রাখাটাও সহজ। তাই ইংরেজিতে চেঞ্জ করে নিয়ে বাংলাতে নিয়ে যাবে, মনে রাখতে পারবে। দেখ, তো নাউন, নাউন যার বাংলা হলো বিশেষ্য পদ। নাউন মানে যদি নাম বোঝায় কোনো কিছুর, তো বিশেষ্য পদ মানেও তাই, কোনো কিছুর নাম বোঝাবে। কোনো কিছুর নাম মানে কার নাম? সংজ্ঞাতে লেখাই আছে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জাতির নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, গুণ ভাবের নাম হতে পারে, কোনো কার্য কাজের নাম হতে পারে, ইত্যাদি নাম প্রকাশ পায়, তাকে বলা হয় বিশেষ্য পদ। উদাহরণ দেওয়া আছে ছাগল, ভেড়া, সোনা ইত্যাদি। ছাগল ভেড়া দেওয়া আছে কেন কি জানি। প্রকারভেদ দেখো, পেনটা সঙ্গে রেখো, হ্যাঁ, পেনটা সামনে হাতের কাছে রাখো, কারণ এখানে একাতটা আমি যোগ করতে বলবো, তোমরা লিখে নেবে। তো বিশেষ্য পদ এখানে 5 প্রকার দেওয়া আছে। প্রধানত বিশেষ্য পদ 5 প্রকার, কিন্তু কোনো কোনো বইতে 6 দেওয়া আছে, 7ও দেওয়া আছে। দেখবে তোমাদের যে ছায়া প্রকাশনীর সহায়িকাটা আছে না, ওখানে কিন্তু বিশেষ্য পদের শ্রেণীবিভাগ বোধ হয় 5 প্রকারের থেকে বেশি আছে। সামনে খুলে রেখেছো কেউ? খুলে রাখতে বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তো দেখো, প্রথমে আছে
বিশেষ্য পদ 5 প্রকার এখানে লেখা আছে। 1 নম্বর মানে ক নম্বরে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্যের একটা নাম আছে, তোমরা পাশে লিখে রাখো বা দিয়ে, বলো কি নাম? নামবাচক। রাইট, নামবাচক বিশেষ্য। এটা যাদের খাতায় লেখা নেই তারা লিখে নেবে, কারণ পরীক্ষায় যদি সংজ্ঞাবাচক বিশেষ্য না দিয়ে বলে যে নামবাচক বিশেষ্যের উদাহরণ দাও, তখন নামটা মনে না রাখলে উদাহরণই দিতে পারবে না। জিনিসটা একই কিন্তু নাম দুটো আলাদা। তাহলে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্যের আরেকটা নাম আছে, বলো কি? জাতিবাচক বিশেষ্য। রাইট, পাশে লিখে রাখো শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। এরপরে আছে ভাববাচক বিশেষ্য। আচ্ছা, ভাববাচক বিশেষ্য, এখানে ভাববাচক বিশেষ্য লেখা আছে ঠিকই, কোনো কোনো বইতে ভাববাচকের সঙ্গে আবার গুণবাচকও একসঙ্গে করা আছে, ভাববাচক বা গুণবাচক করা আছে। আবার কোনো কোনো বইতে ভাববাচককে আলাদা করা আছে, গুণবাচককে আলাদা করা আছে। অ্যাকচুয়ালি ভাব জিনিসটা আলাদা, গুণ জিনিসটা আলাদা। কি ব্যাপারটা বোঝা গেছে? ভাব আর গুণের মধ্যে একটু পার্থক্য থাকা উচিত, তাই না? গুণ গুণ মানে তো বিভিন্ন স্বভাব টভাব হচ্ছে, আর ভাবটা হচ্ছে, হ্যাঁ ভাবটা হচ্ছে এরকম ধরনের। ধরো উদাহরণ দেখো, ভাব আর গুণের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। যে ভাবের মধ্যে যেমন শিশুর সরলতার তুলনা হয় না, সরলতা এটা ভাবের মধ্যে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি সরলতাটা হচ্ছে ভাব নয়, সরলতা একটা গুণ। কি গুণ না ভাব, বলো? গুণ। এবার দেখো ফুলের সৌন্দর্য, সৌন্দর্যটা এটা সৌন্দর্য এটা কি গুণ না এটা তার ভাব হওয়া উচিত? সৌন্দর্য কি কারোর গুণ হয় না ভাব হবে? ভাব। সহিষ্ণুতা, সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে তো সহ্য করার ক্ষমতা, তো এটা একটা গুণ তো কারণ, নাকি এটা ভাব? অবশ্যই গুণ, গুণ তো। সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা, এটা একটা বিরাট গুণ। এই গুণটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত, সহ্য করার ক্ষমতা। আবার এতটা সহ্য করার ক্ষমতা থাকা উচিত নয় যে মানুষ আমাদেরকে অপমান করে যাচ্ছে, করেই যাচ্ছে আর আমরা সহ্য করে যাচ্ছি, তাহলে তো আমাদের মেরুদণ্ড নেই, শিরদাঁড়া নেই বলবে দুদিন পরে, হ্যাঁ আত্মমর্যাদাহীন, তাই না? থাপ্পড় তো একটা সময় দিতে হবে। সহ্য করছি, একবার করলাম, দুবার করলাম, তিনবারের বার না, আর সহ্য করা যাবে না। হ্যাঁ, তো সহিষ্ণুতা দেখানো এটার একটা লিমিট আছে, সীমা আছে। তার বেশি দেখাতে গেলে মানুষ কিন্তু দুর্বল ভাবে, মানুষ আমাদেরকে ভীরু কাপুরুষ ভাবে। যাই হোক, এটা একটা গুণ হওয়া উচিত, সহিষ্ণুতা গুণ। তো নিষ্ঠা, নিষ্ঠাটা কি হবে? নিষ্ঠা, নিষ্ঠা, একাগ্রতা, এগুলো তো গুণ। এবারে সৌন্দর্য, সৌন্দর্য গুণ না, এটা একটা ভাব। সৌন্দর্য আবার কি করে গুণ হবে? কেউ সুন্দর, কেউ বেশি, কেউ একটু সুন্দর, একটু কম, তা সৌন্দর্য। তার মানে ভাব আর গুণ এখানে কিন্তু একসঙ্গে দেওয়া আছে। এই যে আমাদের জেরক্সে ভাববাচক বিশেষে কিন্তু ভাব আর গুণ একসঙ্গে দেওয়া আছে, তোমাদেরকে এখানে আলাদা করতে হবে। তোমাদের কাছে যাদের সামনে সহায়িকাটা রয়েছে ছায়া প্রকাশনী, এখানে সেখানে দেখো তো ভাব আর গুণ আলাদা করা আছে না একসঙ্গে করা আছে? আলাদা করা আছে না? হ্যাঁ, তো তোমরা খাতাতে এক কাজ করো, তোমরা একটু আলাদাই করে নাও। মানে এখানে ভাববাচক বিশেষ্য গ নম্বরে দেওয়া আছে, ঘ নম্বরে ক্রিয়াবাচক বিশেষ্য আছে, উ নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য আছে। এখানে চ নম্বরে লিখে নাও, চ নম্বরে লিখে নাও গুণবাচক। এবার মাইকটা বন্ধ করে দাও, অনেকের মাইক খোলা আছে। গুণবাচক বিশেষ্য করে নাও। আচ্ছা, এবারে ঘ নম্বরে দেখো ক্রিয়াবাচক বিশেষ্য, ঙ নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য, আর দেখো বস্তুবাচক বিশেষ্য, এই ভাগটা বাদ গেছে, তাই না? মনে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য বলে আলাদা করে দেয়া আছে সহায়িকাতে, বা কোনো ব্যাকরণ বইতেও দেওয়া থাকলে থাকতে পারে। আমি যে ভাগগুলো এখানে বললাম বা লেখানো হলো, এর বাইরে অতিরিক্ত কি আছে, এক্সট্রা কি আছে বলো তো বিশেষ্য পদের ভাগে? হ্যাঁ, অবস্থাবাচক একটা আছে। তো আর একটা কি আছে বললে? অবস্থাবাচক, আর একটা হ্যাঁ সংখ্যাবাচক বিশেষ্যও আছে। তো লিখে রাখো। আমাদের যেমন আমি এই বইগুলোতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সংখ্যাবাচক আলাদা করে দেয়া নেই। তোমরা লেখো
নম্বরে যদি বস্তুবাচক হয় বর্গে যতে সংখ্যাবাচক লিখে রাখো, সংখ্যাবাচক, আর ঝতে অবস্থাবাচক, আগে পরেও করতে পারো। এক কাজ করবে, পরের দিকে যেগুলো আমরা এক্সট্রা লিখলাম পরের দিকে এখানে একটা করে উদাহরণ, মানে বাক্যে একটা করে উদাহরণ তোমরা লিখে রাখবে। একটা করে উদাহরণ লিখে রাখলেই ওর সংজ্ঞাটা মনেই থাকবে। এবারে সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্যের মধ্যে আসি। দেখো সংজ্ঞা কি বলছে, যে বিশেষ্য পদ ব্যক্তির নাম, স্থানের নাম, নদ নদীর নাম, পাহাড় পর্বতের নাম, সমুদ্রের নাম, গ্রন্থ, স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, গির্জা, পত্রপত্রিকা, পর্বতশৃঙ্গ, রাজধানী, দেশ প্রভৃতি যে কোনো নাম সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেয়। সুনির্দিষ্ট, দেশ বললে হবে না, একদম নির্দিষ্ট করে দেশের নাম। পত্রপত্রিকা বললে হবে না, পত্রপত্রিকার মধ্যে একটা নির্দিষ্ট পত্রপত্রিকার নাম, এই ধরো আনন্দবাজার, উত্তরবঙ্গ, বর্তমান। পর্বতশৃঙ্গ, পর্বতশৃঙ্গ বললে হচ্ছে না, পর্বতশৃঙ্গের মধ্যে নির্দিষ্ট করে বলতে হবে, যেমন মাউন্ট এভারেস্ট। তো রাজধানীর নাম, মসজিদের নাম, মসজিদ নির্দিষ্ট করে, এই যে মতি মসজিদ, জুম্মা মসজিদ না জামা মসজিদ বলে। স্মৃতিসৌধের নাম, গ্রন্থ, পাহাড় পর্বত, সমুদ্র নির্দিষ্ট করে বোঝাতে হবে। যেমন কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি, যে বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়, বঙ্কিমচন্দ্রকে দাগ দেওয়া আছে। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এভারেস্ট। ঢাকা বাংলাদেশের রাজধানী, তারা ঢাকা এটা একটা রাজধানীর নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। আবার বাংলাদেশেও দাগ দেওয়া আছে, কারণ বাংলাদেশ একটা আলাদা করে রাষ্ট্রের নাম বোঝাচ্ছে। কলকাতা একটা শহরের নাম বোঝাচ্ছে। তাজমহল এটা একটা স্মৃতিসৌধের নাম বোঝাচ্ছে। তো এরকম নির্দিষ্ট করে যখন, যেটা পৃথিবীতে একটাই রয়েছে এবং নির্দিষ্ট করে তার নাম বোঝাচ্ছে, সেটাই হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ। উদাহরণ তো এখানে 4-5টা দেয়াই আছে, পরীক্ষায় যদি উদাহরণ দিতে পারো এখান থেকে দিতে পারো, নিজেরাও বানাতে পারো। আর এমনিতেই তোমাদের কী করতে হবে, ব্যাকরণ বই থেকে আর সহায়িকা থেকে অতিরিক্ত যে উদাহরণগুলো আছে সেগুলো একটু চোখ বুলিয়ে রাখবে। অত মুখস্থ করতে হবে না, জাস্ট একটু আইডিয়া রাখবে, কারণ পারবে বানাতে। এরপরে আছে শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্যের একটা নাম যেন কি ছিল বলা হলো, জাতিবাচক বিশেষ্য। সংজ্ঞা দেখো, যে বিশেষ্য পদ প্রাণী বা অপ্রাণীবাচক জাতের শ্রেণীর নাম বোঝায়, জাতির বা শ্রেণীর নাম বোঝাবে, তাকে বলা হয় শ্রেণীবাচক। গরু নিরীহ প্রাণী, গরু, গাছ, চাষি, আম, এগুলো হচ্ছে নির্দিষ্ট করে একটা শ্রেণীর বা জাতির নাম বোঝাচ্ছে। গরু, অনেকগুলো পশুর মধ্যে একটা নির্দিষ্ট শ্রেণী, সেটা হলো গরু। উদ্ভিদের মধ্যে, প্রাণী আর উদ্ভিদের মধ্যে উদ্ভিদকে বা গাছকে যখন বোঝাচ্ছে তখন একটা নির্দিষ্ট করে বোঝানো হলো, মানে এটা একটা শ্রেণী বা জাতির। চাষি, অনেক রকমের জীবিকার মানুষ আছে, তাদের মানে নির্দিষ্ট করে একটা শ্রেণীকে বোঝানো হলো চাষি। আম, অনেক ফল আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট জাতকে বোঝানো হলো আম, মানে ফলের মধ্যে নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝানো হলো। তো এছাড়া তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে সেগুলো একটু দেখে নিও। এবার আছে ভাববাচক বিশেষ্য। তো এই ভাববাচক বিশেষ্য আর গুণবাচক বিশেষ্যটাকে আমি আলাদা করতে বলেছি, এখানে কিন্তু গুণবাচক বা ভাববাচক একসঙ্গে দেওয়া আছে, তোমাদেরকে আলাদা করতে হবে। ভাববাচক বিশেষ্য কাকে বলছে, যে বিশেষ্য পদ কোনো বিশেষ ভাব, বিশেষ ভাবের নাম আর কি, আর এখান দিয়ে দেওয়া আছে ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্মের নামকে প্রকাশ করে। তাহলে তোমরা কি করবে, পরে এখান থেকে সংজ্ঞাটাকে আলাদা করে নেবে। যে বিশেষ্য পদের দ্বারা কোনো নির্দিষ্ট ভাবকে প্রকাশ করা হয় তো সেটা ভাববাচক, আর যদি কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্মকে প্রকাশ করে সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ হবে। তো শিশুর সরলতার তুলনা হয় না, তাহলে সরলতা এটা একটা গুণ, শুভ্রতা এটা গুণ না, এটা একটা ভাব, নিষ্ঠা এটা গুণ, সৌন্দর্য এটা ভাব, সহিষ্ণুতাও গুণ। এর মধ্যে ভেঙে নেবে, আলাদা করে নেবে। তোমাদের তো সহায়িকাতে আলাদা আলাদা করে দেওয়া আছে, কেউ একজন আমাকে একটু পড়ে শোনাও তো, যে ভাববাচক বিশেষ্যের
যে উদাহরণগুলো দেওয়া আছে ওগুলো কী কী বলে যাও তো। শব্দ বলো, বাক্য বলার দরকার নেই, শব্দগুলো শুধু বলো যেগুলো দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। কারো কাছে আছে বই সামনে? স্যার উল্লাস, বেদনা, আনন্দ আর সমাধি। এগুলো কি ভাব? এগুলো ভাববাচক বিশেষের উদাহরণ, মানে একটা বাক্যের মধ্যে দেওয়া, তো আমি আলাদা করে বললাম। আচ্ছা, আরেকবার বলো শব্দগুলো, পদগুলো। উল্লাস, বেদনা, আনন্দ আর সমাধি। সমাধি কি? সমাধি দেওয়া। সমাধি, বাক্যটা বড় তো। সমাধি দিয়ে কি ধরনের সমাধি, কি করে ভাব? আশা স্বপনের সমাধি। আবার বলো। আশা স্বপনের সমাধি। আশা সকলের সমাধি, বাক্যটাই তো বুঝতে পারলাম না। হ্যাঁ, এটাই তো দেওয়া। আশা সকলের সমাধি মানে হ্যাঁ, আশা স্বপ্নের সমাধি। সমাধি মানে কি? আশা স্বপ্নের সমাধি। এই আশা বানান কি? আ তালবে সহায়কার তো। হ্যাঁ হ্যাঁ, মানে আশা আকাঙ্ক্ষা। হ্যাঁ, আশা স্বপ্নের সমাধি, এর ঠিক কি দর্শনটা আমি বুঝতে পারছি না। স্বপ্নের সমাধি মানে আশা স্বপ্নের সমাধি মানে এটা একটা বাক্য? এটাই তো দেওয়া। মানে কি আমাকে কেউ বোঝাতে পারবে? কোনো বড় ফিলোসফার এটাকে এমন টাইপের, মানে আশা স্বপ্নকে মেরে দেয় বা কিছু। হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের। আশা স্বপ্নের পথে স্বপ্নের বাধা সমাধি। হয়। কেন আশা স্বপ্নকে মারবে কেন? মারবে না, মানে বাধা এরকম টাইপের যদি কিছু হয়। হ্যাঁ, বাধা নাই এরকম এমন টাইপের, এটা মনে হচ্ছে সমাধি যদি হয়। ডাইরেক্টলি মারবে না নিশ্চয়ই। আশা স্বপ্ন, স্বপ্ন দেখলে মানুষ আশা তো করবেই। এটাই বলছে যে আশাটা করা উচিত না। স্বপ্ন দেখো আশা করো না নাকি? স্বপ্ন করো, স্বপ্ন দেখো আশা করো না, এ আবার কি কথা? এটা কেমন কথা? হ্যাঁ, আশা করতে পারি, মানে উচ্চাসা পাওয়া এরকম ধরনের কিছু একটা বলা হয়েছে বলে। আসলে যে হতে পারে, কিন্তু আশা, হ্যাঁ, তার মানে স্বপ্ন দেখো, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা আশা করো না, মানে যে ফিলোসফার এই বাক্যটাকে তার মতো করে দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করতে চাইছে, তার মতো করে তার মাথায় ঢুকতে হবে। যাই হোক, এই মুহূর্তে আমি ঢোকার মতো আমার মানসিকতা নেই। দাগ দেওয়া আছে কি? সমাধিতে দাগ দেওয়া আছে, সমাধি তো হবে না। সমাধি ব্ল্যাক ডিপ করে দেওয়া, সমাধিতে দাগ দেওয়া। সমাধি, আশা স্বপ্নের সমাধি, হ্যাঁ সমাধি। কিন্তু সমাধি কি করে ভাববাচক হয় বিশেষ্য? সমাধি, সমাধি, হ্যাঁ সমাধি কি করে ভাববাচক বিশেষ হবে? সমাধি একটা গোরস্থান, সমাধি সৌধ, ভাববাচক। আচ্ছা যাই হোক, ওটা অন্যভাবে ভেবে এটাকে লিখছে, কিন্তু আমার তো ওনার মতো ভাবলে ওইটাকে একটু রাউন্ড করে রাখো, ওইটাকে রাউন্ড করে রাখো, ওটাকে নিয়ে একটু ভাবতে হবে। আচ্ছা, ভাববাচক হলো। এবারে বলো আমাকে গুণবাচকের উদাহরণ কি কি দেওয়া আছে বইতে? দয়া, হবে, সাহস, সততা, হিংসা, ক্ষমা। ঠিক আছে। এবারে হিংসাটাকে যদি তোমরা এইভাবে, এখানে গুণবাচক মানে কিন্তু গুণ মানে ভালো অর্থে না, কিন্তু গুণ মানে তার স্বভাব চরিত্র বৈশিষ্ট্য অর্থে, ঠিক আছে? ধর্ম মানে ওই ভালো খারাপ সবটা নিয়েই কিন্তু গুণবাচকের মধ্যে পড়ছে। মানে হিংসা, বিদ্বেষ, হ্যাঁ গুণ মানে কিন্তু ওই আমরা বলি না গুণ, তোর গুণ আছে, গুণ মানে ভালো অর্থে আমরা বললেও ওটা ভালো না। গুণ মানে কিন্তু স্বভাব, খারাপ ভালো দুটো নিয়ে কিন্তু স্বভাব, তার ধর্মটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাই হচ্ছে হিংসা, বিদ্বেষ,
এই ধরনের, এটা গুণের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, এবারে ক্রিয়াবাচক বিশেষ্যের মধ্যে আসো। দেখো সংজ্ঞাতে লেখাই আছে, যে বিশেষ্য ক্রিয়ার নাম নির্দেশ করে তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া চলছেই, এই যে আসা যাওয়া চলছে, চলছেটা তো ক্রিয়াপদ, এটাকে সরিয়ে দিলে আসা যাওয়া, এই আসা যাওয়াটা এখান থেকে আমরা ক্রিয়াপদ তৈরি করতে পারি, কিন্তু আসা যাওয়া এইটুকু অংশকে যদি আমরা বলি তো এটা ক্রিয়া থেকে তৈরি হওয়া বিশেষ্য, তাই এটা ক্রিয়াবাচক বিশেষ্য। মানে যদি বলি সে আসছে, আসছেটা ক্রিয়া হয়ে গেল, সে যাচ্ছে, যাচ্ছেটা ক্রিয়া হয়ে গেল, কিন্তু এই যাচ্ছে আর আসছে থেকে যদি আমরা আসা যাওয়া করি তাহলে কিন্তু এটা ক্রিয়াপদ তৈরি হলো না, ক্রিয়া থেকে তৈরি হওয়া একটা নাম, তাই এটা নামবাচক বিশেষ্য। তার দিনে ঘুমানোর অভ্যাস নেই। এবার যদি বলি সে ঘুমাচ্ছে বা ঘুমোচ্ছে, তো সেটা তো ক্রিয়া, ঘুমানো, সেখান থেকে ঘুমানোর অভ্যাস নেই, ঘুমানোটা শুধু বলছি ঘুমানো, সে ঘুমাচ্ছে বললে ক্রিয়া, কিন্তু সে তার ঘুমানো হয়ে গেলে ক্রিয়া থেকে তৈরি হওয়া, এটা হচ্ছে বিশেষ্য, তাই ক্রিয়াবাচক বিশেষ্য। ছোটরা গল্প শুনতে ভালোবাসে। শুনতে, এখানে শুনতেতে দাগ দেওয়া আছে ঠিকই, কিন্তু শুনতেটা এটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য হবে না। শুনতেটা কি হবে বলো তো? এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া হয়ে আছে। গল্প শুনতে ভালোবাসে, শুনতে, তার মানে শুধু যদি বলি যে শোনা, এই শোনা দিয়ে যদি আমরা বাক্যটা স্টার্ট করি তাহলে ওটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তাই ছোটরা গল্প শুনতে ভালোবাসে, শুনতেটা হবে না, এই শুনতেটাকে, এই বাক্যটাকে কাটো, এই শুনতেটা কিন্তু অসমাপিকা ক্রিয়াপদ হয়ে গেছে। আচ্ছা, এবারে হ্যাঁ, এই পুরো বাক্যটাই কেটে দেয়, এই বাক্যটা এখানে হবে না, সোনা দিয়ে অন্য বাক্য তৈরি করতে হবে। দেখো তো তোমাদের বইতে সোনা দিয়ে কিছু আছে? হ্যাঁ, কি আছে? গপ্প শোনা হয়েছে, এবার বাড়ি যাও। গপ্প শোনা হয়েছে, এই যে শোনা হয়েছে না, অ্যাকচুয়ালি শোনা হয়েছে, শুধু হয়েছে এটা ক্রিয়া যদি ধরা হয় তাহলে আমাদের মনে হতে পারে শোনাটা তো এখানে আলাদা করে নাউন মানে বিশেষ্য পদ, কিন্তু শোনা হয়েছে এটা পুরোটা একটা ক্রিয়াই হয়। তোমাদের এবারে ক্রিয়ার চ্যাপ্টারটা আছে, আমি মানে এই যে পদের মধ্যে ক্রিয়ার যে অধ্যায়টা আছে ওটা নিয়ে আলোচনা করব। ওটা নিয়ে আলোচনা করতে গিয়ে দেখব যে শোনা এটা একটা নাউন ঠিকই, এটা একটা বিশেষ্য পদ, কিন্তু এই বিশেষ্য পদটার সঙ্গে মানে বিশেষ্য পদের সঙ্গে যখন ক্রিয়াপদ যোগ করা হয় তখন আর একটা ক্রিয়া তৈরি হয় যাকে বলা হয় যুক্ত ক্রিয়া। এই যুক্ত ক্রিয়াটা পরে আছে, যুক্ত ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এরকম ভাগ দেওয়া আছে। যাই হোক, আপাতত এটা হবে শোনা হয়েছে, শোনাটাকে যদি আলাদা করে দাগ দাও তাহলে শোনাটা হলো বিশেষ্য পদ এবং সেটা ক্রিয়া থেকে তৈরি হয়, তাই ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এরপরে আছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। কাকে উদাহরণটা কি লিখবো? ওই যে বাক্যটা লেখো যে গল্প শোনা হয়েছে, লেখো গল্প শোনা হয়েছে, আন্ডারলাইন করবে গল্পতে, বাক্যের শেষে ব্র্যাকেটে আবার গল্পটা লিখবে, সরি শোনাটা লিখবে, আর শোনাটাকে আবার নিচে লিখবে। এরপরে আছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বলছে না, যে বিশেষ্য পদের দ্বারা বস্তুর, প্রাণীর বা ব্যক্তির সমষ্টির নাম বোঝায়, সমষ্টিকে বোঝাবে, তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে, এই যে সেনাদল মানে সেনাদের একটা সমষ্টি। এক ঝাঁক পাখি, এক ঝাঁক পাখি, পাখিদের সমষ্টি হচ্ছে এক ঝাঁক দিয়ে বোঝাচ্ছে। আমাদের শ্রেণীটাই হচ্ছে এখানে একটা সমষ্টি। পুজোয় এক ছড়া কলা দেওয়ার কথা, এক ছড়া কলা। পঞ্চায়েত, এটা এগুলো সমষ্টি। তাহলে তোমরা বই থেকে কি করবে, যেটা তোমাদের কাছে খুব সহজ উদাহরণ সেই উদাহরণটাই তোমরা মুখস্থ করবে, সব উদাহরণ মুখস্থ করবে না। এতগুলো ভাগ আছে, এই যে সমষ্টিবাচক উদাহরণের একটা উদাহরণ মুখস্থ করবে বাক্য দিয়ে, যেটা মনে থাকবে এবং যেটা সহজ, যেটা মনে হবে, কোনো কনফিউশন নেই, একেবারে তোমাদের এবং স্যারেদের বা দিদিমণিদের সঙ্গে মিলবে। অনেক সময় থাকে না কিছু কিছু কনফিউশন তৈরি করে দেয়, কিছু কিছু উদাহরণ মনে হতে পারে না এটা
গুণবাচক বিশেষ্য হবে না ভাববাচক বিশেষ্য হবে, এই যে একটু আগে কনফিউশন তৈরি হয়ে গেল না, এরকম কনফিউশনের কোনো উদাহরণ দেবে না, একেবারে সহজ উদাহরণ দেবে, অতি সহজ উদাহরণ। ব্যাকরণের ক্ষেত্রে কঠিন উদাহরণ দেওয়ার কোনো প্রশ্নই দরকারই নেই, কঠিন উদাহরণ দিলেই বিপদ আছে। তো তোমরা কি করবে, সহজ উদাহরণ দেবে। বলো স্যার বলছিলাম যে এখানে সমষ্টিবাচক বিশেষ্যর যে লাস্ট যে উদাহরণটা আছে, পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে, এটা পঞ্চায়েত তো একটা শ্রেণীর মধ্যেও করতে পারতো, এটা এরকম হলো না কেন? শ্রেণী বা জাতির মধ্যে বলছে তো, শ্রেণী বা জাতির মধ্যে পড়ছে না এখন বলছে। পঞ্চায়েত এটা একটা সমষ্টি, পঞ্চায়েত মানে অ্যাকচুয়ালি কি, যে কিছুজন মানুষকে নিয়ে তো একটা পঞ্চায়েত তৈরি হয়, যেখানে বিভিন্ন সদস্যরা থাকে। পঞ্চায়েত যেমন পঞ্চায়েত, জেলা পরিষদ থাকে, এটাকে পুরো অনেক মানুষের দ্বারা তৈরি একটা বডি, মানে অনেকের সমষ্টি এখানে দাঁড়িয়ে রয়েছে। হয়তো বা আমি সেইভাবে বোঝাতেও পারছি না, কিন্তু এইভাবে তোমাদের বুঝে রাখতে হবে যে পঞ্চায়েত কিন্তু একটা অনেকগুলো মানুষের দ্বারা পরিচালিত, এটা একটা সমষ্টি, অনেকের দ্বারা গঠিত, এই অর্থে সমষ্টিকে বোঝানো হচ্ছে। আমার মধ্যে ঠিক ওইভাবে হয়তো আমি বোঝাতে পারছি না, তোমাদের এইভাবেই মনে রাখতে হবে। এই যে এবার যদি বলো যে এক ছড়া কলা, তো কলা আমের মতো, তো কলাও তো একটা শ্রেণীবাচক বা জাতিবাচকের মধ্যে পড়তে পারে। হ্যাঁ, শুধু যদি কলাটা হয় তা হবে, কিন্তু যদি তখন ছড়া বোঝে, ছড়া মানে অনেকটা সমষ্টি, কলাগুলো সমষ্টি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দাগ দেওয়া উচিত যে এক ছড়াতে, কলাতে নয়। তারপরে এক ঝাঁকে, পাখিতে নয়, কারণ পাখিটা তো তোমার বিশেষ্য নাম, কী বলে ওটা, শ্রেণীবাচক বিশেষ্য হয়ে যাচ্ছে। শুধু এক ঝাঁকটা হচ্ছে সমষ্টিবাচক। এবারে আমাদের শ্রেণীতে অনেক ছাত্রীটা হচ্ছে না, কিন্তু আমাদের শ্রেণীটাকে শ্রেণীবাচক সমষ্টিবাচক বিশেষের মধ্যে ফেলা হচ্ছে। এবং একটা দুটোতে কনফিউশন থাকতে পারে, নিজের মতো করে একটু অর্থটাকে বুঝে নিয়েই মনে রাখতে হবে। তোমাদের বইতে কোথাও দেওয়া আছে কি পঞ্চায়েতের উদাহরণ? ঠিক আছে স্যার। পঞ্চায়েতের উদাহরণ কি আমার বইতে একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছি। পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে, পঞ্চায়েতকে সমষ্টিবাচকের মধ্যে ফেলা হয়েছে। এক কাঁদি কলা, এক কাঁদিটাকে সমষ্টিবাচক। সেনাদল, এক ঝাঁক পাখি, এগুলোকে ফেলা হয়েছে। আচ্ছা স্যার, দলে দলে হবে না, দলে দলে বাক্যটা পড়ো। বিপুল জনতা নানা পথে দলে দলে, হ্যাঁ চলে, এতটুকুই। আর এটা একটা কবি, নানা দলে দলে, ওই বিপুল জনতা চলে নানা পথে দলে দলে, মানে ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন। তো বিপুল জনতা চলছে নানা পথে, মানে বিচিত্র পথ ধরে চলছে দলে দলে। হ্যাঁ, দলটা শ্রেণীটা জনতা, দল বা শ্রেণী, জনতা শ্রেণী দল, এগুলো হবে সমষ্টিবাচকের মধ্যে। স্যার হ্যাঁ, জিওক্সে সমষ্টিবাচক বিশেষ্যতে এক ঝাঁক আর পাখি দুটোতেই আন্ডারলাইন করা, দুটোই হবে। এক ঝাঁক পাখি পুরোটাতে দাগ দেওয়া আছে, ঠিক আছে। এরকম এক ঝাঁক পাখি পর্যন্ত যদি দাগ দেওয়া থাকে তখন সমষ্টিবাচক লিখে দিয়ে আসবে। শুধু পাখিটাতে দাগ দেওয়া থাকলে তখন আবার শ্রেণী বা জাতিবাচকের মধ্যে লিখে দিয়ে আসবে। আবার শুধু এক ঝাঁকে দাগ দেওয়া থাকলে ওটাও কি করে দিয়ে আসবে, সমষ্টিবাচক করে দিয়ে আসবে। সমষ্টিবাচক, হ্যাঁ, বইগুলোতে তাই করা আছে। এরপরে বিশেষণ পদ আছে, কিন্তু তার আগে আমরা সর্বনাম পদে চলে যাব। আগে সর্বনাম পদটা নিয়ে আলোচনা হবে, তারপরে বিশেষণে আসছে। তার আগে আমি এখন রেকর্ড করছিলাম, দেখি রেকর্ডটা একটু, বিশেষ্য পদের রেকর্ডটাকে অফ করে দিই, দিয়ে আমরা আবার সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। ওয়েট করো।